আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শীতকালে আমি সবসময় একটু কষ্টের মধ্যে থাকি আর কি। আমার সহজে একটু ঠান্ডা লেগে যায়, এই কারণে অনেক বেশি দেখতেই পাচ্ছ আমি অলওয়েজ মাথায় কাপড় বেঁধে থাকি, মেয়ে মানুষের মতো। যাক, এটা শীতকাল আমাকে এরকমই থাকতে হয় অনেকটা। তো দোয়া করো, আশা করি তোমরাও ভালো আছো। আহ তো আজকে যে তোমাদের তো লাগাতার আমি প্রায় 6টা লেকচার নিয়েছি। আজকে হবে লেকচার 7। সো এই লেকচার 7-এ দুইটা বিষয় আছে আর কি। দুইটা বিষয়ের কিছু পার্ট খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, নট অনলি ইম্পর্টেন্ট বাট অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রিপজিশন, আরেকটা হচ্ছে কনজাংশনস। সো প্রিপজিশন এবং কনজাংশনের কিছু টপিক আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে 100% ইম্পর্টেন্ট বলা যায়। আমি প্রথমে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং প্রিপজিশনের কিছু বিষয় আছে আমি তোমাদেরকে বুঝাইয়া দিতে হবে, আবার কিছু বিষয় আছে আমার বোঝানোর কিছু নেই, এটা মুখস্থ করতে হবে। দিস ইজ দ্য পার্ট অফ টোটালি মেমোরাইজিং। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেটা বলে অ্যাবজর্বের পরে ইন হয়, অ্যাকুইজড এর পরে অফ হয়, এই যে রেস্ট্রেইন এর পরে ফ্রম হয়, এই যে এই বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ মুখস্থ করার বিষয়। এখানে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, ওই অর্থে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। সবকিছু হলো মুখস্থ করা। তো প্রিপজিশনের যে বিষয়গুলো একটু বুঝে আনসার করার মতো আছে, আমি সেগুলো নিয়ে প্রথমে কথা বলবো। দেন আমি তোমাদেরকে মেমোরাইজিং পার্ট থেকে কয়েকটা প্র্যাকটিস করে দিব। দেন হচ্ছে আমি কনজাংশন নিয়ে আলোচনা করব। সেই কনজাংশন কিছু বিস্তারিত আলোচনা আছে, সেগুলো আমি তোমাদেরকে চেষ্টা করব আজকে ক্লিয়ার করে দিতে ইনশাআল্লাহ। তো সবাই রেডি তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ, তোমরা সবাই রেডি আছো? জি ভাইয়া, রেডি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, তোমরা একটু দেখো আর কি। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়? জি জি, দেখা যায়। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো ভর্তি পরীক্ষার জন্য একটা প্রিপজিশন থেকে প্রায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে এই যে মেড অফ, মেড ফ্রম। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখো, দেখবা এই জায়গা থেকে একটা প্রশ্ন আসে। ইভেন বিসিএস ও অনেক বেশি প্রশ্ন আসে জাস্ট এই মেড অফ এবং মেড ফ্রম এর মধ্যে কি পার্থক্য, এটা নিয়ে অনেক বেশি পরীক্ষার মধ্যে আসে আর কি। অনেক বেশি লেকচার আসে এবং অনেক প্রশ্ন আমরা দেখতে পাই। সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আর কি। এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট। সো আমি মেড অফ এবং মেড ফ্রম এই দুটো জিনিসের মধ্যে কি পার্থক্য আছে সেটা আমি তোমাদেরকে একটু সহজ ভাষায়, সহজ বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই একটু মনোযোগ দাও, দেখো। এখানে দুইটা শব্দ মেক, এম এ ডি, মেড, এটা হলো মেক এর ফার্স্ট ফর্ম। এই যে মেক, এটা হলো মেক এর ফার্স্ট ফর্ম, মেক, এম এ কে, মেক। এটা হলো এটার ফার্স্ট ফর্ম। কেমন? মেক, মেড এবং মেড। তো এটার পরে কখন অফ হবে এবং কখন ফ্রম হবে, এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। এই যে অফ হবে কখন আর কখন ফ্রম হবে, এটাই হচ্ছে মূলত মেইন টপিক আর কি আলোচনার। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিছি, দেখো যে দা বিল্ডিংটি ইজ মেড অফ অর মেড ফ্রম ব্রিক্স, মানে ইট দিয়ে বিল্ডিংটি তৈরি হয়। কথা খুব ভালো করে শুনো, যখন ইট দিয়ে বিল্ডিং তৈরি হয় তখন বিল্ডিংটি দেখা যায় কিনা, ইট গুলো দেখা যায় কিনা? অবশ্যই দেখা যায়। একটা একটা ইট দিয়ে যখন বিল্ডিংটা তৈরি হয় তখন কিন্তু ইটটা একদম মিশে যায় না, এটা কিন্তু দেখা যায়। বানানোর পর এটা ওই ইটগুলো দেখা যায়, দৃশ্যমান হয়। অর্থাৎ ওই ইটটার কোনো পরিবর্তন হয় না, সেটা যা আছে তাই থাকে। সেটা দিয়ে একটার উপর একটা দিয়ে বিল্ডিংটা বানানো হয়। অর্থাৎ যেই উপাদানটা দিয়ে জিনিসটি তৈরি করা হয় সেই উপাদানটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয় না, সেটা দেখা যায়। বানানোর পরও সেই জিনিসটা দেখা যায়। যখন দেখা যাবে তখন সেটা হবে মেড অফ, দৃশ্য, মেড অফ, নট মেড ফ্রম। যদি দেখা যায় তখন সেটা হবে মেড অফ। ওকে, মেড অফ ব্রিক্স। তাহলে দা বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স। ওকে, বিল্ডিংটি ইট দিয়ে তৈরি। আবার দেখো দা টেবিল, টেবিলটি
আয়শা নূর বলছে প্লাস্টার করার পর তো দেখা যায় না। শুনো, এখানে আসলে ওইভাবে তুমি যদি চিন্তা করো হবে না। এখানে ইট দিয়ে যখন বিল্ডিংটা বানানো হয় তখন ইটের কোনো পরিবর্তন হয় না। তুমি একটু পরে বুঝবা, আমার নিজের বলতে হবে না, তুমি নিজে বুঝবা। দ্য টেবল ইজ মেড অফ অর ফ্রম উড। কাঠ দিয়ে টেবিল তৈরি হয়, তখন কাঠটা দেখা যায় না? দেখা যায়। এখনো তো তুমি বলতে পারো কাঠের উপর রং করে কেমনে কাঠ দেখি আমরা, এরকম বলবা নাকি? বিষয়টা কিন্তু এরকম না। মানে হচ্ছে এখানে বানানোর পর কাঠটা কিন্তু দেখা যায়। টেবিলতে উড দিয়ে মানে কাঠ দিয়ে টেবিল তৈরি করার পর তখন কাঠ কিন্তু দেখা যায়। ঠিক আছে, যদি দেখা যায়, দৃশ্যমান হয়, দৃশ্য হয়, তাহলে হবে অফ, প্রিপজিশন ও এফ, অফ। ওকে, এবার আসো। টি মানে চা, ইজ মেড অফ অর ফ্রম সুগার। চিনি দিয়ে চা তৈরি হয়। যখন চিনি দিয়ে চা বানানো হয় তখন চিনিটা তো পানির সাথে মিশে যায়, আর কি চিনি দেখা যায়? দেখা যায় না। এই যে এখন যে পদার্থটা দিয়ে, যে উপাদানটা দিয়ে জিনিসটা তৈরি করা হচ্ছে, সেই উপাদানটা কিন্তু একবারে বেনিশ হয়ে যায়, একেবারে বেনিশ হয়ে যায়, মিশে যায়। এটাই হচ্ছে মেড ফ্রম, অদৃশ্য। এটা হলো মেড ফ্রম। টি ইজ মেড ফ্রম সুগার। ঠিক আছে, কিভাবে দেখো, পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, মানে বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। তখন কিন্তু বাঁশটা আর দেখাই যায় না, বাঁশের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। যে উপাদানটা দিয়ে কাগজ তৈরি করা হয় সেই উপাদানটা কাগজ হয়ে যাওয়ার পর সেই উপাদানের কোনো অস্তিত্ব সেখানে খুঁজে পাওয়া যায় না, পুরো অস্তিত্বটাই বিলীন হয়ে যায়, বেনিশ হয়ে যায়, পুরোই বাঁশটা পুরোটাই অদৃশ্য হয়ে যায়। এটাই হচ্ছে মেড ফ্রম। তাহলে তাহলে মনে রাখবা কিভাবে, দেখো এই যে অদৃশ্য, অদৃশ্য তিনটা শব্দ দিয়ে গঠিত, দেখতে একটু বড়, সাইজটা একটু বড়। মানে ফ্রম হবে অদৃশ্যের ক্ষেত্রে, আর দৃশ্য দুটো শব্দ, দৃশ্য দুটো শব্দ, অফ দুটো ওয়ার্ড, দুটো মানে দুটা লেটার। কেমন? এভাবে তোমরা সহজে মনে রেখে দিবা, না হলে আবার দৃশ্য এবং অদৃশ্য কেমনে মনে রাখবা, ভুলে যেতে পারো। মানে অফ কি দৃশ্য হবে না অদৃশ্য হবে? সেই জন্য দেখো, দৃশ্য ও এফ, দৃশ্য দেখতে ছোট সাইজটা, ও এফ ও দেখতে ছোট, অদৃশ্য দেখতে বড়, ফ্রম ও অদৃশ্য, দেখো সাইজটা কিন্তু সেম। এভাবে এভাবে তোমরা মনে রেখে দিও। তাহলে যেই উপাদান দিয়ে তৈরি হবে, সেই উপাদানটা যদি বানানোর পর দেখা যায় দৃশ্যমান থাকে, সেটা হবে মেড অফ। আর যদি অদৃশ্য হয়ে যায়, উপাদানটা বেনিশ হয়ে যায়, রাসায়নিক এই পদার্থটার পরিবর্তন হয়ে যায় সম্পূর্ণভাবে, সেটাই হবে মেড ফ্রম বা অদৃশ্য। তোমরা কি এই মেড অফ এবং ফ্রমটা বুঝছো? পরীক্ষা আসলে পারবা? জি স্যার, বুঝতে পেরেছি। জি ভাইয়া, জি। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আসো, একটা হচ্ছে মেড বাই, একটা হলো মেড ইন। মেড বাই এবং মেড ইন, এই দুইটা জিনিসের মধ্যে কখন পার্থক্য? দেখো, দ্য বিল্ডিংটি ইজ মেড বাই ইএসএল লিমিটেড। ইএসএল মানে ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল লিমিটেড, ইএসএল। আচ্ছা, এটা একটা হচ্ছে মানে কি বলে এটারে, নির্মাণ কোম্পানি আর কি, যেটাকে বলে যে তোমার, হ্যাঁ, এটাকে একটা সুন্দর বাংলাটা কি জানি, রিয়েল এস্টেট নাকি? হ্যাঁ, যারা বিল্ডিং টিল্ডিং বানায় বিক্রি করে, এরকম কোম্পানি। তাহলে এটা একটা কোম্পানির নাম, ইএসএল লিমিটেড, কোম্পানির নাম। যদি কোনো কোম্পানির নাম থাকে, কোনো ব্যক্তির নাম থাকে, ব্যক্তি থাকে, তাহলে হবে মেড বাই, ব্যক্তি। দ্য টেবল ইজ মেড বাই হিম, বা টেবল ইজ মেড বাই রহিম, করিম। এভাবে যদি ব্যক্তির নাম থাকে অথবা কোনো কোম্পানির নাম থাকে, কোন একটা কোম্পানির নাম থাকে, তাহলে সেক্ষেত্রে মেড বাই হয়। আবার দেখো, কোন দেশের নাম থাকলে, দিস মোবাইল, এই মোবাইলটি ইজ মেড ইন জাপান, জাপানে বানানো, জাপানটা যে ক্যাপিটাল লেটার হবে, জাপান। ডুয়েল ল্যাপটপ ইজ মেড ইন বাংলাদেশ, ডুয়েল ল্যাপটপটা বাংলাদেশে বানানো হয়েছে, এই যে মেড ইন বাংলাদেশ, মেড ইন জাপান। কোন দেশের নাম থাকলে তখন মেড ইন হবে। একটা হলো মেড বাই। তাহলে দেখো, মেড অফ হলো দৃশ্য হলে, মেড ফ্রম হলো অদৃশ্য হলে, মেড বাই এরপরে কোম্পানির নাম অথবা ব্যক্তির নাম থাকবে, মেড ইন দেশের নাম। আশা করি তোমরা মেড অফ, মেড ফ্রম, মেড বাই, মেড ইন এই চারটা বিষয় বুঝতে পারছো কিনা বলো? এই চারটা বিষয় কি তোমাদের বুঝে আসছে? জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাই, বোঝা গেছে। আশা করি এখানে আর আলোচনা করার কিছু নেই, এই চারটা। এবং এটা আমি 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 এখানে লিখে দেই, এই বিষয়টা আমি এখানে লিখে দিতেছি। এটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য
সরি, হ্যাঁ, ভর্তি পরীক্ষার জন্য যে 100% একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা 100% মানে প্রায় পরীক্ষা আসে। আমি বারবার বলছি তোমাদেরকে, মেড অফ এবং মেড ফ্রম এখান থেকে প্রায় পরীক্ষা আসে। এটা বিসিএস বলো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তো এই জন্য একটু মনোযোগ সহকারে এটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল, আরো অনেকগুলো ইউনিটে আসছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি 100% লিখে দিলাম। আশা করি তোমাদের আজকের ক্লাসের পর এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না, এবং তোমরা আশা করছি তোমরা ভালো আনসার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে মেড অফ এবং মেড ফ্রম এর মধ্যে যে পার্থক্য, মেড বাই, ইন, এই চারটার বিষয় নিয়ে আমি আজকে কথা বললাম। এখন আমি ভিন্ন একটা ইস্যু নিয়ে কথা বলবো, সেটাও একটু ব্যাখ্যা করে দেই। আমি আরেকটা স্লাইড শেয়ার করছি, সেটা ওয়ার্ড ফাইলে। হ্যাঁ, তোমরা একটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, ওকে। এখন আমরা আলোচনা করব এট, অন এবং ইন। তিনটা প্রিপজিশন আছে, যে তিনটা প্রিপজিশন সময়ের শুরুতে বসে, সময়ের শুরুতে, কেমন, টাইমের শুরুতে। এগুলাকে অ্যাডভার্ব অফ প্লেসও বলা হয়, আবার অ্যাডভার্ব অফ প্রিপজিশন অফ প্লেসও বলা হয়, প্রিপজিশন অফ টাইমও বলা হয়। এই অ্যাড শব্দটা তখনই, এটা একটা খুব সুন্দর একটা নিয়ম, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো এবং শোনার চেষ্টা করো। যদি ক্লক টাইম বোঝায়, ক্লক টাইম কেমন, মানে হচ্ছে এমন সময় যে সময়টা 24 আওয়ার্স, 24 আওয়ার্স ক্লক টাইম, তাহলে 24 আওয়ার্স বা ক্লক টাইমের শুরুতে অ্যাড বসবে। আর তোমার ডে এন্ড ডেটস, ডে এন্ড ডেটস, সরি, এর শুরুতে অন বসে। তারপর হলো তোমার লার্জার অর লার্জেস্ট, দেন ক্লক টাইম, মানে যদি এই 24 ঘন্টার বেশি হয় তখন হয় ইন। আচ্ছা, এটা জিনিসটা আমি বুঝাই দিই, দেন তোমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, আমি তোমাদেরকে কিছু সময় বলতেছি, একটু খেয়াল করো। আমি যদি তোমাদেরকে বলি মিড ডে, মিড ডে, মিড ডে মানে মধ্যদিন, বলো এই সময়টার শুরুতে কোন প্রিপজিশন বসবে বলো? অন, এট, এট, ইন বসবে। হ্যাঁ, আচ্ছা বলো মধ্যদিন মানে কয়টা বলো তো? 12টা না? জি ভাইয়া। জি এই 12টাটা কি 24 ঘন্টার ভেতরে আছে কিনা বলো? আছে। জি আছে। আছে। তাহলে কি হবে? এট, আমি বলছি 24 আওয়ার্স হলে সেটা কি হবে? এট হবে। অ্যাড বসবে। আচ্ছা, এবার আসো, আমি যদি তোমাদেরকে বলি মর্নিং, তখন কি বসবে? এট, এট হ্যাঁ, এট ভালো করে বুঝে শুনে বলো। ইন ইন অন হবে, অন হবে ইন ভাইয়া। বসে, এই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। ইন হবে ভাইয়া। আচ্ছা, আমি যে তোমাকে মর্নিং বলেছি, মর্নিং বলতে কয়টা বুঝাই? সকাল। সকাল 6টা থেকে ধরো দুপুর 11টা, সরি 11টা পর্যন্ত, ঠিক না? জি ভাইয়া। এই যে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত যে মর্নিং, এটা কি 24 ঘন্টার ভেতরে নাই? আছে স্যার, এট হবে। তাহলে কি হবে? এট হবে। ঠিক কিভাবে আমি যদি বলি ইভিনিং, আমি যদি ইভিনিং বলি ইভিনিং, কি হবে? এট ইভিনিং, আচ্ছা আমি যদি বলি আফটারনুন বলি আফটারনুন, এট আফটারনুন, আচ্ছা এবার আসো, আমি যদি বলি নাইট এন্ড আইজিএসটি নাইট, এট নাইট। নাইট। এখন কি হবে? এট নাইট। আচ্ছা, রাত মানে কি? রাত সন্ধ্যা ধরো যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত, এটাই তো রাত নাকি?
জি ভাই এটা তো 24 ঘন্টার ভেতরে আছে, আছে না? জি আমি যদি ডে বলি দিন, তোমরা মিউট করো, তোমরা মিউট করো, অনেকে কথা বলছো, সাউন্ড হচ্ছে, তোমরা আমাকে টেক্সট করে আনসার দিও। এই যে ডে, আমি যে ডে বলেছি এটাও তো 24 ঘন্টার ভেতরে আছে, আছে না? জি তো স্যার এই যে নাইট এন্ড ডে এগুলো তো 24 ঘন্টার ভেতরে, তাহলে তার শুরু তো অ্যাড হবে। ঠিক একইভাবে আমি তোমাদেরকে যদি বলি সানসেট, সূর্যাস্ত, এটাও কিন্তু 24 ঘন্টার ভেতরে আছে, তাহলে অ্যাট সানসেট হবে। আর আমি যদি তোমাদেরকে ডন, DAWN, ডন মানে গুধুলি, গুধুলি লগ্ন, তাহলে সেটাও তো 24 ঘন্টার ভেতরে আছে, তাহলে অ্যাট হবে। মানে আমি যে সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি 24 ঘন্টার ভেতরে থাকে তাহলে সেটা অ্যাট হবে। এখন দেখো, এই যে মর্নিং, এটা যদি শুধু মর্নিং থাকে তখন হবে অ্যাড, শুধু ইভিনিং থাকলে তখন হবে অ্যাড, শুধু আফটারনুন থাকলে তখন হবে অ্যাড। কিন্তু যদি এই মর্নিং, ইভিনিং, আফটারনুন এগুলোর শুরুতে যদি আবার আর্টিকেল THED থাকে তাহলে কিন্তু এট দ্য মর্নিং না, তখন হয়ে যাবে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ওকে, আমি কি বুঝাতে পারলাম? শুধু মর্নিং থাকলে, শুধু ইভিনিং থাকলে, শুধু আফটারনুন থাকলে তখন হবে এট। যদি এগুলো শুরুতে আর্টিকেল ডি থাকে, আর্টিকেল ডি, ইন দা মর্নিং, তখন ইন দা মর্নিং, নট এট দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন, এরকমই হবে। তাহলে আশা করি তোমরা এই 24 ঘন্টার বিষয়টা বুঝতে পেরেছো। আমি যে সময়টা উল্লেখ করব সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকলে তাহলে হবে এট। আচ্ছা, এবার আসো, আমি এবার বলো যে বলো সানডে, অন সানডে, অথবা 21 ফেব্রুয়ারি, on 21st তাহলে বলো এটা একটা দিনের নাম না, সানডে? তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এগুলো শুরুতে অন বসে, যে কোনো বারের শুরুতে, দিনের নামের শুরুতে অন বসবে। আবার আমি যদি তোমাদেরকে বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটাও একটা কি দিবস না? জি ভাইয়া, তাহলে এই ক্ষেত্রে অন হবে, অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ, এটা একটা দিবস, দিনের শুরুতে অন বসবে। ঠিক একইভাবে আমি যদি বলি ভিক্টোরি ডে, ভিক্টোরি ডে অর্থাৎ হচ্ছে বিজয় দিবস, তাহলে তার শুরুতেও কি বসবে? অন বসবে। যে কোনো দিবসের শুরুতে অন বসে। ডে এন্ড ডেটস, আরেকটা হলো ডেটস। এই যে 21 ফেব্রুয়ারি, এটা কিন্তু একটা ডেট, তারিখ, এই জন্য তার শুরুতে অন বসবে, অন 21 ফেব্রুয়ারি। ওকে, তাহলে ডে এন্ড ডেটস, এই বিষয়ের ক্ষেত্রে, ডে এন্ড ডেটস এর ক্ষেত্রে তোমার অন হবে। এই যে দেখো, ডে এন্ড ডেটস এই ক্ষেত্রে অন হবে। আচ্ছা, এবার আসো, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, বলো উইক, ডাব্লু মানে উইক মানে সপ্তাহ, ইন উইক, এটা কি তোমার কোন কি বলে, এটা কি কোন 24 ঘন্টার ভেতরের টাইম, 24 ঘন্টার ভেতরে আছে উইকটা, সপ্তাহটা? না 24 ঘন্টার বাইরে গেলে তখন ইন, এই যে ইন উইক। এবার বলো মান্থ বললে কি আছে? মান্থ, MONTH, মান্থ? জি না ভাইয়া, না। তারপর যদি বলি ইয়ার? জি না ভাইয়া, নাই। তারপর যদি বলি তোমাকে সেঞ্চুরি? জি না। আচ্ছা, তারপর যদি আমি বলি তোমাদেরকে ডেকেডস, ডেকেডস মানে দশক। আচ্ছা, তারপর হলো তোমার, আমি যদি তোমাদেরকে বলি সামার, গ্রীষ্মকাল, এটা কি তোমার 24 ঘন্টার ভেতরে আছে? জি না। তাহলে এই জন্য ইন সামার। যদি বলি উইন্টার? ইন উইন্টার। বুঝতে পেরেছো? মানে যে টাইমটাই 24 ঘন্টার বাইরে যাবে তার শুরুতে তুমি কি বসাবা? ইন উইক, ইন মান্থ, ইন ইয়ার, সেঞ্চুরি, ডিকে, ইন সেঞ্চুরি, ইন ডেকেডস, সামার, উইন্টার এগুলো বসবে। Dadigella tu mutter soham mutter dis. ওকে,
তাহলে এতক্ষণ ধরে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো এই বিষয়টা, আমি যে সময়টা উল্লেখ করব সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকে তাহলে হবে এট, যদি 24 ঘন্টার বাইরে যায় তখন হয়ে যাবে ইন, যদি ডে এন্ড ডেটস এর শুরুতে তখন বসবে অন। এটাই হচ্ছে এট, অন, ইন এর সময়ের ক্ষেত্রে ব্যবহার করার নিয়ম। আচ্ছা, এখন আসো, তোমরা তো জানো, বলো টুমোরো এই শব্দটার আগে প্রিপজিশন বসে? টুমোরো, yesterday, previous day, next day, last day, এই শব্দগুলোর শুরুতে কখনো প্রিপজিশন বসে না। I will go to Dhaka, in tomorrow, at tomorrow, by tomorrow, এই ধরনের কোনো বাই বসতে পারে, বা এটা প্রিপজিশন আকারে, কিন্তু at, on, in এর কোনোটাই বসে না। সময়ের শুরুতে মানে সময়ের ক্ষেত্রে এই সকল টুমোরো, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, লাস্ট ডে, নেক্সট ডে, এই সকল শব্দের শুরুতে কোনো প্রিপজিশন বসে না। সময়বাচক কোনো প্রিপজিশন এগুলো শুরুতে বসবে না। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরীক্ষায় প্রায় আসে, আমি 100% লিখে দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে তোমার ইন টাইম এন্ড অন টাইমের মধ্যে পার্থক্য। ইন টাইম এন্ড অন টাইম, এই দুটো জিনিসের মধ্যে কি পার্থক্য দেখো, আমি একটু বলছি। ইন টাইম শব্দের একটা হলো অন টাইম, প্রথমটা হলো অন টাইম। অন টাইম শব্দের অর্থ হলো আজকে তোমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা 8:30-এ, ঠিক আছে? যারা 8:30-এ জয়েন করেছো তাহলে তারাই হলো অন টাইম ক্লাসে আসছো, মানে যে টাইমে শুরু হওয়ার কথা ঠিক সেই টাইমে উপস্থিত হওয়া, একদম রাইট টাইম, সঠিক সময়ে, শার্প টাইমে, ওই টাইমে জয়েন করাটাকে বলা হয় ইন টাইম, অন টাইম সরি। আর যারা এর সময়ের আগে করেছো, ধরো তুমি 8:10-এ জয়েন করেছো, বা 8:05-এ জয়েন করেছো, বা 8টায় জয়েন করেছো, বা 7টায় জয়েন করেছো, মানে আগে চলে আসছো, সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে, তখন হবে ইন টাইম, তখন হবে ইন টাইম। এখন আমি আরেকটু ব্যাখ্যা দিয়ে দেন তোমাদের কাছে ক্লিয়ার হবে। আচ্ছা, খেয়াল করো, বলো ট্রেন, ট্রেন কি অন টাইমে ছাড়ে না ইন টাইমে ছাড়ে? অন টাইম। অন টাইম, অন টাইমে ছাড়ে। ট্রেন যদি 10টায় ছাড়ার কথা 10টায় ছাড়ে। আমাদের দেশের তা ভিন্ন জিনিস, কিন্তু মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ট্রেনটা একদম রাইট টাইমে ছাড়বে। কেমন? এবার বলো প্যাসেঞ্জারকে কোন টাইমে আসতে হবে? ইন টাইমে। ইন টাইম, সময়ের আগে, ঠিক না? জি জি জি। মানে আর 10:30-এ যদি তার ট্রেন ছাড়ে, সে তাকে 10টা অলরেডি 25 হলেও আসতে হবে, ঠিক না? হ্যাঁ, তাহলে প্যাসেঞ্জার আসবে ইন টাইমে আর ট্রেন ছাড়বে অন টাইমে। ঠিক একইভাবে এয়ার, এরোপ্লেন মানে এয়ার, বিমান কোন টাইমে ছাড়ে বলো তো? অন টাইমে। অন টাইম। ওকে, আবার প্যাসেঞ্জারকে কোন টাইমে আসতে হবে? ইন টাইমে। মানে সময়ের আগে। এই জন্য এগুলো এক্সাম্পল তোমরা পাবা পরীক্ষার মধ্যে, দেখবা এভাবে ট্রেন যাচ্ছে সেটা অন টাইম না ইন টাইম, এভাবে তোমাকে এখানে ইন্ডিকেট করে দিবে। আচ্ছা, প্যাসেঞ্জার অন টাইম, কারণ বিমান যদি 10টায় ছাড়ে, তুমি যদি 10টায় যে উপস্থিত হও, তুমি তো ঢুকতে পারবা না বিমানে, এর আগে ক্লোজ হয়ে বিমান চলে যাবে। ঠিক একইভাবে বলো মিটিং কোন টাইমে শুরু হবে? মিটিং অন টাইম। অন টাইম। আর অডিয়েন্সটা কোন টাইমে আসবে? ইন টাইম। ইয়েস, In time অডিয়েন্সরা আসবে ইন টাইমে। আমি কি এটা অন টাইম ইন টাইমটা বোঝাতে পারছি তোমাদের? জি স্যার। আচ্ছা, এবার আসো, একটা প্রশ্ন প্রায় আসে পরীক্ষায়, সেটা আমি বলে দেই। বলা হচ্ছে একটা গাড়ি এদিক থেকে যাচ্ছে, যার পর আরেকটা গাড়ি ধরো এদিক থেকে আসতেছে, এটা আমি কেমনে লিখবো? আচ্ছা আচ্ছা, এইভাবে লিখি, এই যে এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে, এই যে এটা একটা গাড়ি এদিক থেকে যাচ্ছে, আর একটা গাড়ি এদিক থেকে আসতেছে, দুইটা গাড়ি। বলা হচ্ছে এই দুইটা গাড়ি যদি 10টা AM এই জায়গায় আসে, তাহলে এখন এটা কি বলো, যদি অন টাইম হবে না ইন টাইম হবে? তারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, ধরো এদিক থেকে একটা গাড়ি আসছে, এদিক থেকে একটা আসতেছে, তো যদি তারা অন টাইমে টার্ন করে, একটা গাড়ি যদি অন টাইমে টার্ন করে,
তাহলে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লেগে গেল, ঠিক না? জি স্যার। তাহলে তাকে ত্রাণ করতে হবে, ধরো 10টায় আসলে যদি লেগে যায় তাহলে তাকে অ্যাটলিস্ট 9:59 গাড়িটা ঘুরাইতে হবে না? যদি অ্যাক্সিডেন্টটা এড়াইতে চাই, সে যদি অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে চায়, না হলে যদি অন টাইম হয় তার মানে তো লেগেই গেছে নাকি? আর ইন টাইমে তাকে গাড়িটা টার্ন করতে হবে। তাহলে অ্যাক্সিডেন্ট হয় অন টাইমে, অ্যাক্সিডেন্ট এড়ানো যায় কোন টাইমে? ইন টাইমে। বুঝতে পেরেছো? জি। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অন টাইমে, আর অ্যাক্সিডেন্টটা এড়াইতে চাইলে ইন টাইমে গাড়িটাকে টার্ন করতে হবে। এভাবে পরীক্ষা আসে আর কি। যাক, এটা হলো মূল বিষয়। মানে অন টাইম মানে একদম রাইট টাইম, যখনই শুরু হওয়ার কথা ঠিক ওই টাইমতে 10টা মানে 10টা, আর 10টার যে কোনো আগে হলে সেটা হবে অন টাইম, ইন টাইম। আর যদি পরে হয় তাহলে সেটা হবে লেট, দেরিতে। এটা 1 মিনিট হলো লেট, 1 দিন হলো লেট। অন টাইম ইন টাইম কি বুঝতে পেরেছো? জি স্যার। জি ভাই। জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এখন এতক্ষণ ধরে আমি তোমাদেরকে দুইটা ইস্যু নিয়ে কথা বলেছি আর কি। একটা হচ্ছে তোমার এই যে মেড অফ, মেড ফ্রম, আর একটা হচ্ছে তোমার ওই অন টাইম ইন টাইম, আর একটা হলো অ্যাট অন ইন। তিনটা টোটাল বিষয় নিয়ে আজকে আমি এতক্ষণ ধরে আমি প্রিপজিশনের কথা বলেছি। এখন আমি তোমাদেরকে ওই কিছু স্লাইড দেখাবো যেখানে কনজাংশন আলোচনা করব, প্রিপজিশনের কিছু বিষয় আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমি নতুন একটা স্লাইড শেয়ার করছি, একটু দেখো। আচ্ছা, দেখো তোমরা কি একটা প্রিপজিশন পার্ট 1 এর নামে একটা লেকচার দেখতে পাচ্ছো? জি দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা শোনো, এই যে এখানে প্রিপজিশনের এটা হচ্ছে বেসিক আর কি। এগুলো আমি এমনি বলে যাব, এগুলো আসলে বুঝার কিছু নেই ওই অর্থে, এগুলো তোমরা সবাই জানো, তারপরও বলে দিচ্ছি আর কি। দেখো, ইট ইজ মোস্টলি ইউজড বিফোর নাউন এন্ড প্রনাউন। প্রিপজিশনটা কিন্তু নাউন এবং প্রনাউনের শুরুতে বসে, এন্ড লিঙ্কস টু দ্য ওয়ার্ডস মেনশন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সে যে সকল ওয়ার্ড থাকে সেগুলোকে লিংক করে। যেমন দেখো, এই যে অন দ্য টেবলটাকে যুক্ত করেছে, এখানে আন্ডারটা ট্রিটাকে যুক্ত করেছে, টুয়ার্ডস মি প্রনাউনটাকে যুক্ত করেছে। তার মানে প্রিপজিশনের কাজ হলো নাউন এবং প্রনাউনকে তার সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে দেওয়া। এটাই আসলে এখানে বোঝানো হয়েছে, এটা সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এবার আমরা এই চিত্রটা একটু দেখি, এই চিত্রটা দেখি। এই সবাই মিউট করো, সবাই মিউট করো তো, তোমরা নিজেরা একটু মিউট করো। আচ্ছা, আমি মিউট করে দিই। অনেকে কথা বলছো তো, অনেকে ডিস্টার্ব হচ্ছে। মিউট অল, ঠিক আছে, মিউট হইছে, ওকে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো এখানে এখানে কিছু বিষয় আছে। প্রথম নাম্বারটা হচ্ছে তোমার এই বিষয়টা একটু দেখো। ওভার, অ্যাভাব, অন টু, অন, থ্রু, ইনসাইড, ইনসাইড অফ, উইদিন, অ্যাওয়ে। কে আঁকা কি করে এখানে? এই কেউ স্ক্রিনে হাত দিও না। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমি তোমাকে একটু বলি। দেখো, দা টুয়ার্ডস মানে দিকে, এই যে দেখাচ্ছে কোন দিকে যাওয়া, এটাকে বলা হয় টুয়ার্ড। ওকে, অ্যাওয়ে ফ্রম মানে কোথাও থেকে বিরত থাকা, আর টু মানে হলো মানে দিকে যাওয়া, এটাও দিকে বুঝায় প্রতি। ইনটু মানে ঢুকা, আর আউট অফ মানে বের হওয়া, কোথাও ঢুকা আর কোথাও বের হওয়া। কেমন? এই যে ফ্রম আবার থেকে, কোথাও থেকে কোথাও যাওয়া থেকে ফ্রম টু হয়। দেখো, কোন একটা জিনিস আমি একটু করে বলি, দেন তোমাদের কাছে সহজ হবে। ধরো এটা, এই যে এটা টেবল, ধরো একটা টেবল, মোবাইলটা আমি এটার উপর এটা রাখলাম, এটা হবে অন। কেমন মানে টাচ করতে হবে, এটার সাথে টাচ করতে হবে, এটা হবে অন। যদি এরকম থাকে, আলগা থাকে, তখন সেটা হবে ওভার। আরো যদি উপরে থাকে একদম, তখন সেটা হবে অ্যাবাভ। আরো উপরে থাকলে সেটা হবে অ্যাবাভ। ঠিক একইভাবে যদি নিচে থাকে তাহলে আন্ডার, আর একটু নিচে থাকলে সেটা বিলো, যদি একদম নিচে থাকে সেটাকে বলা হয় বিনেথ প্রিপজিশন। মানে এটা এর উপর ডিপেন্ড করে আর কি। তো যাক, এগুলো হলো কমন কিছু বিষয়। আর এখানে একটা চিত্র আছে, দেখো
এগুলো ইয়ার বিষয়। এখানে চিত্রটা হলো দেখো, এই যে ওভার মানে দেখো ওভার কিভাবে লাভ দিচ্ছে, এটা হচ্ছে ওভার। আর অ্যারাউন্ড মানে এভাবে চতুর্দিকে ঘুরা, এটাকে বলা হয় অ্যারাউন্ড। আর অনটু মানে এই যে এটার ভিতর দিয়ে এভাবে যাওয়াটাকে বলা হয় অনটু, আর এভাবে বের হওয়াটাকে বলা হয় ইনটু, এবং হচ্ছে সরি অনটু না ইনটু, এবং হলো তোমার আউট অফ। একটা দিয়ে ঢুকা, একটা বের হওয়াটা হলো আউট অফ। আবার দেখো ইন ফ্রন্ট অফ মানে হলো এভাবে সামনে, কোনো জিনিসের সামনে দাঁড়ানো। আর কোনো জিনিসের মধ্যে বুঝালে তখন হবে ইন। আর কোন জিনিস সাথে পরে যাওয়া তখন ডাউন ফ্রম। আর কোন জিনিসের পাশে বুঝালে তখন হবে নেক্সট টু, পরে একটা একটার পরে, মানে তুমি এটার পরেই দাঁড়ায় আছো, সেটাকে বলা হয় নেক্সট টু। আর কোনো কিছুর উপরে এভাবে দাঁড়ালে তখন হবে অন। আর কোনো কিছুর পিছনে এভাবে লুকোচুরি খেললে তখন সেটাকে বলা হয় বিহাইন্ড বা বাহাইন্ড। আর এটা এভাবে থাকলে সেটাকে বলা হয় ইনসাইড। আর এই যে দেখো মাথার সাথে লাগানো থাকলে, মানে আমি যদি এটার নিচে দেখো এই 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 বিষয়টার নিচে আমি দাঁড়িয়ে আছি, এটা হবে আন্ডার। ঠিক আছে, আর দুটো জিনিসের মাঝখানে হলে তখন হবে বিটুইন। আর কোন জিনিসের মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে তখন হবে থ্রো। এখানে চিত্রের মাধ্যমে এগুলো মানে বোঝা যায় আর কি, প্রিপজিশন গুলো কখন কোনটা হবে। তারপরে এগুলো তোমরা বাক্যে ব্যবহার করতে হবে, দেন তোমাদের কাছে ক্লিয়ার হবে। আদারওয়াইজ এগুলো সবসময় ছবি দিয়ে সবকিছু বোঝা যায় না আর কি। তারপরে আমি চেষ্টা করছি বোঝানোর। দেখো প্রিপজিশনের প্রথম কিছু প্রিপজিশনের যার নাম হলো সিম্পল প্রিপজিশন। এই যে অন, অট, মানে অন, ইন, টু, অ্যাট, ফ্রম, এগুলো হলো সিম্পল প্রিপজিশন। দেখো শি ইজ লিভিং ইন দিস রুম, রুমের মধ্যে আছে এই জন্য ইন বুঝাইছে। আই এম গোয়িং টু দ্য ভার্সিটি, আমি ভার্সিটিতে যাচ্ছি। দেখো বি এ আর ভার্সিটি, ইউনিভার্সিটি লিখলে বি ই আর হয়, আর যদি শুধু ভার্সিটি লিখো তাহলে বি এ আর হয়, মনে রাখো কিন্তু। মানে এখানে সরি, একটু ওয়েট করো। আচ্ছা, এই যে কোন দিকে বোঝাচ্ছে এই জন্য এখানে টু হয়েছে। তারপর হচ্ছে তোমার হি ওয়াজ লুকিং এট মি, এই যে তোমার এখানে দিকে বোঝাচ্ছে এই জন্য এট বসছে, এট মি। ওকে, এগুলো হচ্ছে তোমার কি বলে এটাকে সিম্পল প্রিপজিশন। আবার কিছু আসে হচ্ছে তোমার প্রিপজিশনাল ফ্রেজ, যেমন হলো তোমার সিম্পল প্রিপজিশন তার প্রিপজিশনাল ফ্রেজ। এই দেখো ইন স্পাইট অফ, দেখো এগুলো ফ্রেজ। ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ইন ফ্রন্ট অফ, ইন অর্ডার টু, ডিউ টু, অ্যাকাউন্ট অফ মানে কারণে বা ফলে, ফর দ্য সেক অফ মানে স্বার্থে। ঠিক আছে, যেমন দেখো হি কেম হিয়ার ইন অর্ডার টু মিট মি, সে আমার সাথে মিট করার জন্য এখানে এসেছিল। তাহলে ইন অর্ডার টু মানে উদ্দেশ্য, এটা একটা ফ্রেজ প্রিপজিশন, ফ্রেজাল প্রিপজিশন। উই আর স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য কলেজ, আমরা কলেজের সামনে দাঁড়িয়ে আছি, এগুলোকে বলা হয় তোমার ফ্রেজ প্রিপজিশন। তারপর হলো তোমার এই যে এরপর হলো ডাবল প্রিপজিশন। দেখো বিকজ অফ, উইথ ইন, উইথ একটা প্রিপজিশন, ইন একটা প্রিপজিশন, আউট অফ, এগুলোকে বলা হয় ডাবল প্রিপজিশন। হি কুড নট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ মানে কারণে। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথিন টুডে, আমাকে আজকের মধ্যে কাজটি করতে হবে। উইথিন মানে মধ্যে একটা সীমাবদ্ধতা থাকে। আবার দেখো আই হ্যাভ টু আনসার 3 কোয়েশ্চেন্স আউট অফ অল, সকলের মধ্যে আমার 3টি প্রশ্নের আনসার দিতে হবে সবগুলোর মধ্যে। তাহলে দেখো আউট অফ মানে অনেকগুলোর মধ্যে এতগুলোকে দেওয়া। সিজিপিএ ধরো তুমি পেয়েছো 5, 5 এর মধ্যে আউট অফ 4 ধরো, এরকম আর কি। এটা হলো আউট অফ, এগুলোকে বলে ডাবল প্রিপজিশন। তারপর আছে প্রিপজিশন অফ টাইম, এই যে এতক্ষণ ধরে বুঝালাম এট, অন, ইন, এই যে এটা প্রিপজিশন অফ টাইম। তারপর হচ্ছে প্রিপজিশন প্লেস আছে, এই যে প্রিপজিশন অফ প্লেস, বিহাইন্ড দ্য ট্রি, প্লেস বুঝাচ্ছে, ইন ঢাকা, প্লেস বুঝাচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় প্রিপজিশন অফ প্লেস। তারপর প্রিপজিশন অফ ডিরেকশন, এই যে যেটার দ্বারা দিক বুঝায়। দা জিপ ইজ নাও গোয়িং ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, এই যে ওভার ব্রিজ বরাবর এইভাবে যাচ্ছে, এই জন্য এটাকে দিক বুঝাচ্ছে ওভার। the bird is sitting on the roof. ওকে, তারপর হচ্ছে তোমার এই যে প্রিপজিশন এন্ড এজেন্ট, আই লাইক টু দা, এই যে এরকম কোন, এই যে কোন প্রিপজিশনের পরে যদি ব্যক্তি থাকে, ব্যক্তি থাকে, এই যে বাই ঠাকুর ব্যক্তির নাম, বাই উইথ ইউ ব্যক্তি, তখন সেটাকে বলা হয় প্রিপজিশন অফ অ্যান এজেন্ট। ওকে, যদি ব্যক্তি থাকে আর কি, এগুলোকে প্রিপজিশন। আই লাইক টু গো উইথ ইউ, শি লাইকস টু রিড দা বুকস রিটেন বাই ঠাকুর, এভাবে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলোকে বলা হয় প্রিপজিশন অফ। এগুলো খুব নরমাল বিষয় আর কি। তারপরে তোমাদেরকে যেহেতু প্রিপজিশন এই জন্য আমি বলে দিচ্ছি, বাট এগুলো আসলে ওইভাবে বোঝার কিছু নেই আর কি, এগুলো মুখস্থ করার বিষয় এবং প্র্যাকটিস করার বিষয়। আমার এখানে বোঝানোর তেমন কিছু নেই। আমি আরেকটা স্লাইড দিচ্ছি, ওখানে কিছু বিষয় আছে। এই যে দেখো এখানে প্রিপজিশন কি হবে,
দেখি বলো, তোমরা বলো তো দেখি, একজন বলো তো এখানে প্রিপজিশন কোনটা হবে, দেখি বলো তো। স্লাইড তো চেঞ্জ হয়নি স্যার। আর স্লাইড চেঞ্জ হয় নাই? না, আগেরটাই রইছে। ও আচ্ছা আচ্ছা এজেন্টেরটা। আচ্ছা, এখন চেঞ্জ হয়েছে? জি, এখন হইছে। হ্যাঁ, দেখি প্রশ্ন এটা আনসার দাও। আমি একটা একটা বলি, তোমরা আনসার দাও, দেখি তো। টেক্সট করো। উইথ হবে। হ্যাঁ, আনসার দাও সবাই, একজন বললে হবে না, সবাই আনসার দাও। হ্যাঁ, আই এম উইথ হিম রাইট নাও, আমি এখন তার সাথে আছি, তাহলে এখানে প্রিপজিশন উইথ হবে, প্রশ্ন ইয়া করার কিছু নেই। এবার দেখি বলো তো এখানে কোনটা হবে, এখন কোনটা আনসার হবে বলো। মানে শব্দটা লিখে দিও, আনসার শুধু এ বি এভাবে দিও না, অপশন দিও না, তুমি শব্দটা লিখে দিও, তাহলে আমার বুঝতে সহজ হবে আর কি। এখন এখানে কোনটা হবে? ইয়েস, দ্য বুক ইজ ইনসাইড দ্য কাপবোর্ড, কাপবোর্ডের ভিতরে বইটা ইনসাইড, হ্যাঁ ইনসাইড হবে 3 নাম্বারটা। এই মিউট করো সবাই। আচ্ছা, এবার এবার এখানে কোনটা আনসার বলো। দ্য হাউস ইজ, হ্যাঁ ইন ফ্রন্ট অফ দ্য ট্রি, গাছের সামনেই বাড়িটি, বুঝাই যাইতেছে। হ্যাঁ, এগুলা আর কোনটা অর্থের সাথে যাবে না। এখানে বলো কোনটা আনসার হবে। দিস হ্যাজ টু বি ডান, উইথিন। this has to be done within today, আজকের মধ্যে কাজটি করতে হবে, এজন্য প্রিপজিশন উইথিন হবে। আচ্ছা, এরপর বলো রেন্ডার দা প্যাসেজ, এটা বলো কি হবে। রেন্ডারের পর প্রিপজিশন ইনটু হয়, রেন্ডার দা পেজেস ইনটু ইংলিশ, এখানে ইনটু হবে আনসার, ইনটু। ওকে, হ্যাঁ ইনটু। তারপর হচ্ছে তোমার বলো এখানে কি হবে বলো। হি ইজ কোয়ালিফাইড, ইয়েস, কোয়ালিফাইড এর পরে প্রিপজিশন ফর হয়, কেমন? হি ইজ কোয়ালিফাইড ফর দ্য পোস্ট, ফর প্রিপজিশন ফর। হ্যাঁ, তারপর হচ্ছে এটা বলো ইমরান খান ওয়াজ ম্যারিড ড্যাশ জেমিমা, হ্যাঁ ম্যারিড এর পরে ম্যারিড টু হয়, প্রিপজিশন টু হয়, তোমরা জানো এগুলা। তারপর দেখো এটা বলো, এটা আনসার কি হবে। হ্যাঁ, প্রেপারের পরে প্রিপজিশন টু হয়, আর প্রেপার হেলথ টু ওয়েলথ, আমি সম্পদের চেয়ে স্বাস্থ্য বেশি চাই, অধিকতর পছন্দ করি। আই প্রেপার হেলথ টু ওয়েলথ, তাহলে প্রেপারের পরে প্রিপজিশন টু হবে, এই যে প্রিপজিশন টুটা হবে আনসার। ওকে, তারপর বলো দেখি এবার এটাকে আনসার দিতে পারো। হি পারসিস্টেড দ্যাটস ডিস্টার্বিং মি, এখানে হবে পারসিস্টেড ইন, হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি, ইন হবে। দেখো হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি মানে সে আমাকে ডিস্টার্ব করতেই আছে, লেগে আছে, কোন একটা কাজে অনবরত লেগে থাকা, সেটাকে বলা হয় পারসিস্টেড, প্রিপজিশন ইন হয়। হি পারসিস্টেড ইন ডিস্টার্বিং মি, এখানে ইন হবে আনসার। তারপর এখানে কি হবে বলো। টু টু হ্যাঁ, হি ইজ প্রন টু হবে টু, কেমন? হি ইজ প্রন টু মানে ঝুঁকে পড়া, হি ইজ প্রন টু ডিজিয়াস, সে রোগের দিকে ঝুঁকে পড়ছে। এবার বলো, এটা তো জানবাই অপোজিটের পরে প্রিপজিশন টু হয়, অপোজিট টু, এটা তোমরা সবাই জানো অপোজিট টু হয়, এটা সহজ। তারপর হলো
ফার্নিচার ইজ মেড, দেখে এখানে বলো তো, দেখে এখানে আনসার বলো, দেখি পড়াইছি যে ওখান থেকে বলো। হ্যাঁ, যেহেতু কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হয় তখন কাঠ কিন্তু দেখা যায় দৃশ্যমান, তাহলে প্রিপজিশন অফ হবে, প্রিপজিশন অফ হবে আনসার। ঠিক আছে, পারছো, অনেক ভালোই পারছো। তারপর হলো তোমার এটা বলো তো, এটা আনসার বলো তো কি হবে? রিমাইন্ডের পরে প্রিপজিশন অফ হয়, ও ডাবল ও এফ, অফ। রিমাইন্ডের পরে প্রিপজিশন অফ হয়, আই রিমাইন্ড অফ হিজ প্রমিস, এটাই হবে আনসার ইনশাআল্লাহ। এখানে আর কি বাই না অফ হিজ প্রমিস। আচ্ছা, এখানে কোনটা হবে আনসার বলো তো? হ্যাঁ, রিলাইয়ের পরে প্রিপজিশন অন হয়, অন। কেমন? প্রিপজিশন অন হয়, ডিপেন্ড অন, রিলাই অন মানে নির্ভর করা, এই প্রিপজিশন অন হবে। তারপর হলো তোমার দেখি বলো তো, রিপ্লেস দিস ওল্ড চেয়ার, বলো তো। শোনো, কোন একটা বস্তু হলো তখন কিন্তু উইথ হবে, উইথ। যদি ব্যক্তির নাম থাকতো তাহলে রিপ্লেস বাই, আই এম রিপ্লেস বাই রহিম, আমার জায়গায় রহিম কেন হয়েছে, বাস দিস পেন ইজ রিপ্লেস উইথ অ্যানাদার পেন। বস্তু হলে রিপ্লেস উইথ হয়, প্রিপজিশন উইথ হবে এখানে, উইথ। তারপর বলো তো এটা, রেসপন্সের পরে টু, প্রিপজিশন টু হয়, ঠিকই আছে। তারপর বলো তো এটা, দেখো টেস্ট ফর হবে, হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, তার মিউজিকের প্রতি কোনো আগ্রহ নেই, টেস্ট ফর প্রিপজিশন ফর হবে। তারপর এটা বলো তো 18 নম্বরটা, হি ইজ worthy of হয় প্রিপজিশন অফ, হি ইজ worthy of praise, সে প্রশংসার যোগ্য, প্রশংসার যোগ্য, প্রশংসা পাওয়ার যোগ্য, এটা বোঝানো হয়েছে। worthy of হয় worthy of। এবার এটা বলো,
হ্যাঁ, এই যে বারের নামের শুরুতে প্রিপজিশন অন হয়, আমরা একটু আগে পড়েছি। তাহলে এখানে অন টিউসডে, এই যে আনসার অন হবে। ওকে, তারপর এখানে কি হবে? হি কেম টু দা ওয়েডিং বাই হিজ কার, এটা তো তোমরা সবাই জানো, বাই হবে। হ্যাঁ, আর এখানে এখানে কি হবে বলো? হ্যাঁ, নিড অফ হয়। কেমন? আই এম নিড অফ, আই এম ইন নিড অফ মানি, আমি টাকার অভাবে আছি। কেমন? আমার টাকার অভাব আছে, নিড অফ হবে। তারপর এটা বলো,